উফ বাবা কি গরম। শর্মিলা, তুমি ঘুমাইয়া যাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, গা জিরাইয়া আসি। তুমি আবার এত রাইতে বাইরে যাইবা? এত রাইতে বাইরে যাইও না, পাখা দিয়া একটু বাতাস করো, গাজিরাইয়া যাইবে। না গো শর্মিলা, আমি আর গরম সহ্যই করতে পারতেছি না, আমি বাইরে থেকে ঘুরে আসি, তুমি ঘুমাইয়া যাও, আমি ঘুরে আইসা ঘুমাইয়া যাবনি। ঠিক আছে, আমি ঘুমাইয়া পড়লাম, তুমি তাড়াতাড়ি আইয়া ঘুমাইয়া পড়ো। আরে বাইরে কি সুন্দর হাওয়া বইতাছে, এক মুহূর্তেই গাটা জিরাইয়া গেল। যাই, সামনে মাছাটায় কিছুক্ষণ বইসা থাকি, তারপর বাড়ি গিয়া ঘুমাইয়া পড়ব। মনে হইছে এইখানেই শুইয়া ঘুমাইয়া পড়ি, বাড়িতে যেই গরম থাকতেই মন চায় না। এখানে কি সুন্দর বাতাস, কিন্তু চারিপাশ থেকে ঝিঝি পোকার ডাকে গা শিউরে উঠতেছে আমার। কে রে মাচা এত রাতে বসে আছে? তোর ভয় করে না? তুই একা একা এখানে এত রাতে এসেছিস? রে বাবা রে, এত রাইতে আবার মাইয়া মানুষ করতে কাইলো, আশেপাশে কাউরেই দেখতেছি না, কথাটা কইলো কেটা? এইখানে মনে হয় আর থাকা যাইব না। এখানে থাকবি না তো কোথায় যাবি? এখন আমার সঙ্গেই থাকতে হবে। তুই আমাকে দেখতে চাস? তাহলে দেখ। ওরে বাবা রে, এত ভূত! আমারই শাড়ি দাও, আমি বাড়ি চলে যাইতেছি, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তুই কিছু করিসনি মানে? তোরা ছেলে মানুষের জাত, আবার কিছুই করিস না। তুই তো আমার ঘুম ভেঙে দিয়েছিস, আমি তো তোকে বাঁচিয়ে রাখবো না। আর ছেলে মানুষকে তো আমি এমনি সামনে পেলে মেরে ফেলবো। না, তুমি আমার মায়ের ফেলাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও। বাবা, আমরা ট্রেন মিস না করলে দিনের বেলায় এসে দাদুর বাড়ি পৌঁছাতাম। দিনে পৌঁছালে কত ঘোরাঘুরি করতাম, পিয়মের সাথে আড্ডা দিতাম, সে বড় মাঠে যেতাম। সব সমস্যা তোমার অফিসের জন্য হলো। রাত্রেবেলা দিদা বাসায় গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। আজকে আর কোন আড্ডাই হবে না। আজ রাত হয়েছে তো কি হয়েছে, আমরা তো 3-4 দিন থাকবো বলে এসেছি। তুমি এই 3-4 দিন ঘোরাঘুরি করো, আনন্দ করো, তাহলেই তো হবে নাকি? আমাদের গ্রামটা কেমন জানি নিরিবিলি হয়ে গেছে। কতদিন পর আমরা গ্রামে আসলাম। আমি এই গ্রামেই বড় হয়েছি, তারপরও কেমন যেন অচেনা লাগছে। কেমন নিরিবিলি, কোনো লোকজনের সারা শব্দও নেই। বাইরে কোনো লোক যেন দেখাও যাচ্ছে না। ট্রেন থেকে নেমে আমাদের হেঁটে আসতে হচ্ছে। তেমন একটা রাত হয়নি, সবেমাত্র 8টা বাজে। গ্রামটা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। গ্রামটা এমন ছিল না। যাই হোক, আমরা তোর দিদার বাড়ির কাছেই চলে এসেছি, আর বেশি হাঁটতে হবে না। বাবা, মা, দেখো ওইখানে কি সুন্দর আলো জ্বলছে, চলো না ওদিকে যাই। কোথায়? চারিদিকে অন্ধকার, এর মাঝে তুই আবার কোথায় আলো দেখতে পাচ্ছিস? চল, জলদি চল, তোর নানু অপেক্ষা করছে আমাদের জন্য। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, কতই না চিন্তা করছে ওরা। ছেলেটা কিসের কথা বলছে? চারিদিকে তো অন্ধকার দেখছি, আমি তো কোথাও কোনো আলোই দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাবা, চলো না, রাস্তার পাশে ওই যে একটা, ওখানে আলো জ্বলজ্বল করছে, তোমরা না গেলে আমি একাই যাব কিন্তু। না না, কোথাও কিছু নেই। চলো তো, জলদি করে চলো, এখানে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থেকো না। আর রাহুল, তোকেও বলছি, এদিক ওদিক না তাকিয়ে চল, তাড়াতাড়ি তোর দিদার বাসায় যাই। কাল সকালে ঘুরে বেরিয়ে দেখিস সবখানে। সারাটা দিন তোমাকে অপেক্ষায় ছিলাম দাদু ভাই, তোমরা আসতে আসতে তো রাত লাগাইয়া দিলা। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া পড়ো, কাল সকালে তোমার দিদা পিঠা বানাইয়া দিব, মজা কইরা খায়ও। আরে বাবা, দিদা আবার পিঠা বানিয়ে দিবে? দিদার হাতের পিঠা তো অনেক মজা। দিদা, তুমি কি পিঠা বানাবে? তুমি কিন্তু ওই ঝাল ঝাল পিঠাটা বানিয়ে দিবে, খেতে দারুণ লাগে। তোমার হাতের বানানো পিঠা অনেক মজা। ঠিক আছে দাদু ভাই, তোমার পছন্দ মতোই আমি পিঠা বানাবো। এখন তো অনেক রাত হয়ে গেল, তুমি ঘুমোতে যাও।
সবাই তো ঘুমিয়ে পড়েছে, এখন আমি সেখানে যাব। ওখানে কিসের আলো জ্বলছিল, মা কেন বারবার কেটে নিচ্ছিল কথা, আমাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলো। হ্যাঁ, আমি আস্তে আস্তে উঠে যাই, কেউ যেন ট্রেন না পায়। ওরে বাবা, বাহিরে কি অন্ধকার! আসলেই তো গা শিশির পরিবেশ, চারিপাশে তো কোনো লোকজনও নেই, শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। যা কিছুই হোক না কেন, আলোটা কিসের ছিল এটা আমি দেখেই ছাড়বো। শুনেছি গ্রামে নাকি ভূত থাকে, আমার ভূত দেখার খুব ইচ্ছা ছিল। ওটা যদি ভূত হয় তাহলে ওর সঙ্গে আমি কথা বলবো। এই তো এখানেই আলোটা জ্বলছিল। এখানে তো দেখছি একটা বাঁশের মাচা, এখানে কিছু লেখা দেখছি, কোনো একটা নাম লেখা মনে হচ্ছে, পিয়ালি মনে হচ্ছে। এটা তো একটা মেয়ের নাম। কে রে আমার নাম ধরে ডাকছে এত রাতে? কার আমার কথা মনে পড়লো? কেউ তো আমাকে মনে করে না। কে? আমি তো তোমার নাম ধরে ডাকিনি, এখানে পিয়ালি লেখা আছে, সেটাই বলেছি। তুমি কি পিয়ালি? তাহলে তুমি কোথায়, কোথা থেকে কথা বলছো? আমি তোর মাথার উপরে। কি জন্য এসেছিস এত রাতে এখানে, পুচকো ছেলে? মাথার উপরে মানে? মানুষ কি আবার মাথার উপরে উঠতে পারে নাকি? এই পুচকি, তুই কি দেখবি আমি কে? একেই তো আমার ঘুম ভেঙে দিয়েছিস, আবার আমার নাম ধরে ডেকেছিস, তাও আবার এত রাতে। তোর ভয় করছে না? না, আমার ভয় করবে কেন? আমি কি ভয় পাই নাকি? তুমি যদি পিয়ালি হও তাহলে এরকম কেন করছো? এই পুচকি ছেলে, তুই আবার আমার নাম ধরে বলেছিস? আমি তো তোকে আজকে মেরেই ফেলবো, তোকে এখান থেকে আর ফিরতে দেব না। তুই বারবার আমার নাম ধরে বলছিস কেন? এ বাবা, তুমি কে? কে তুমি? আর তুমি কেন আমাকে মারবে? মেরো না, মেরো না আমাকে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। না না, মেরো না। ও রঘুদা, চা দাও দেখি, চা খাই। গ্রামে যা শুরু হয়েছে। হ্যাঁ দাদা, সেই মাচার সামনে ছেলেটার লাশ পড়ে আছে। গতকালই আমাদের মোড়লের বাড়িতে ছেলেটা এসেছে, খেয়ে দিয়ে নাকি ঘুমিয়ে পড়েছিল। সে মাচার সামনে লাশটা আসলো কি করে? হ্যাঁ দাদা, শুনেছি মাচাটায় নাকি ভূত আছে। অনেক বছর আগেও সেই মাথাটার সামনে লাশ পাওয়া গেছে। এটা ঈশ্বর কাকাই ভালো কইতে পারবে, উনি তো এই গ্রামের অনেক পুরান একজন লোক। হ্যাঁ বাবা, আজ থেকে 20 বছর আগে ওই পুরানো মাছের সামনে একটা লাশ পড়েছিল। আমাকে গ্রামের একটা ছেলে, ওই ছেলেটার পরিবারে কেউ ছিল না। ছেলেটা সবই বিয়া করছিল। নতুন বউটার কি কান্নাকাটি, বউটা তো গ্রামেই থাকলো না, বাপের বাড়ি চলে গেছে। ওই মাছটা কিছু একটা সমস্যা আছে। হ কাকা, আমার তো এখন ভয় করতেছে। আমারে ওই রাস্তা দিয়ে যাইতে হয়, আমারে তো কখনো কখনো অনেক রাত কইরা ওই রাস্তা দিয়ে যাইতে হয়। ও বাবা, দোকান বন্ধ কইরা সাবধানে বাড়ি যাইও। আজ তো আমার দোকান বন্ধ করতে দেরি হয়ে গেল। এত রাতে আমি একা কেমনে বাড়ি ফিরবো? ভয় তো করতেছে। সে মাথার সামনে দিয়েই তো আমার বাড়ি ফিরা যাইতে হবো। যাই, মনের জোর নিয়ে গান গাইতে গাইতে যাই। প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাই। আজ যেন একটু বেশি ভয় লাগতেছে। আজ তো দেখছি আমার আরেকটা শিকার চলে এসেছে। আমার তো নাম ধরে ডেকে আমার ঘুম ভেঙে দিয়েছে। আমার তো আর ঘুম আসছে না, আমার প্রতিদিন শিকার চাই। আমি পিয়ালি, আমি কাউকেই ছাড়বো না। পিয়ালি, তুমি তুমি কি করতেছো? তুমি আমাদের শিকার বানাবা মানে? কি করতেছো তুমি? তুমি আমাদের কিছু করো না, আমি খুব গরিব মানুষ। আমি মরে গেলে আমার পরিবার খুব অসহায় হয়ে পড়বো। আমি চায়ের দোকানে চা বানাই, আমার বউ বাচ্চা না খাইলে মরে যাবো। তুমি আমার বাইরে না, তুমি আমাদের কোনো ক্ষতি করো না। তুমি আমাদের সাইডে দাও, তুমি আমাদের সাইডে দাও। আমি এই রাস্তা দিয়ে আর যাবো না। আমি তোকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। তুই যদি আমার শর্ত মানিস তাহলে আমি তোকে মারবো না। আমার এই কাজটা করে দিলে আমার খুব উপকার হবে।
আমার আত্মা শান্তি পাবে, তুইও বেঁচে থাকবি, তোর পরিবারও বেঁচে থাকবে। কি বলতে চাইতেছো তুমি? বলো আমারে, আমি চেষ্টা করে দেখবো আমার দ্বারা তোমার আত্মা শান্তি পাই কিনা। তাহলে তুই ওই মোড়লের ছেলেকে আমার সামনে এনে দিবি, আমি ওকে পেলেই শান্তি পাবো। আর আমার অতৃপ্ত আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে, আমার মুক্তির ব্যবস্থা করে দে। আজকে আমি তোকে ছেড়ে দিলাম, তুই যদি এটা করতে না পারিস তাহলে কিন্তু তুই বেঁচে থাকবি না, আর এই গ্রামের কাউকে আমি বাঁচতে দেব না। কাকা, আজকে তোমার একটা কথা কইবার আসে আমার। কি হয়েছে রঘু, কদিগিনি? কাকা, গতকাল রাইতে আমার যাইতে একটু দেরি হয়ে গেছিল, একটু বেশি রাত হইল। আমারে ওই মাথার সামনে দিয়া ভোটটা আমারে ডসছিল। আমি অনেক অনুরোধ কইরা সেই হান থেকে রক্ষা পাইছি। কি কইতাছ রঘু? বুদ্ধুর ছিল মানে? আর তুই ছাড় পেলি কেমনে? কেন ছেড়ে দিল তোরে? হ কাকা, তুমি শুনলেও অবাক কইবা। ও আমারে কি কইছে, ওই বুটটার নাম নাকি পিয়ালি, ও মোড়লের ছেলেকে চায়। মোড়ল মানে আমাদের মোড়ল বাবু, যার নাতির লাশ পাওয়া গেল সেদিন মাঝের সামনে? হ কাকা, এখন কি আর করা যায় কওটো? তুমি তো ওই গ্রামের অনেক পুরানো লোক, তুমি একটা পরামর্শ দাও। আমার গু উচিত সবাই মিলে ওই মোড়লের বাড়ি যাওয়া। একের পর এক মানুষ মারা যাচ্ছে, গ্রামের এই ক্ষতি তো আর মেনে নেওয়া যাচ্ছে না। বাবু, বাড়িতে আসেন, আমি রঘুর চাওয়ালা, আপনার লগে কটা আসে। রে রঘু, তোর কি হয়েছে আমার বাড়ির সামনে? এমনি আমরা এক শোকের মধ্যে আছি, শুনেছিস? হয়তো আমার মেয়ে জামাই নাতিকে নিয়ে এখানে আসছিল বেড়াইতে, আমার নাতিটা মারা গেল। হ বাবু, শুনছি। আমি তো চা দোকানদার, আমার কানে সব গল্পই আসে। আপনার জানতে ইচ্ছা করে নাই আপনার নাতি কেমনে মারা গেল? আরে হয়েছিল তো একটু, নাতি তো আমার শুইয়া পড়ছিল, কিন্তু ওইখানে আমার নাতির লাশ পড়ে থাকলো কেমনে, চিন্তা ভাবনা আসছিল, কিন্তু কিছু ভাইবা উঠতে পারি নাই। হ্যাঁ বাবু, আমি ওই ব্যাপারটাই আপনার কাছে কইতে আইছি। আমি গত রাইতে দোকান বন্ধ করে আসতেই আমার মাথার উপরে ওই পিয়ালি নামের বুটটা আক্রমণ করে। ওই বুটটায় আপনার নাতিরে মাইরা ফেলছে। কি কইতাছস তুই? আমার তো কিছুই বিশ্বাস হইতাছে না। ভূত মানে কি? আমাদের গ্রামে তো এরকম কিছু আমি শুনি নাই। বুট কি কইছে জানেন বাবু? বুটটা আপনার ছেলেকে চায়। বাবু, আমরা একটা কাজ করলে কেমন হয়? ওইটা তো একটা অতৃপ্ত আত্মা, একটা কবিরাজ ডাইকে এনে বুটটার মুক্তির জন্য কামনা করি। তাই কর, আমার মাথায় কিছুই আসতেছে না। একটা কবিরাজের বাড়ি যা, কবিরাজ ডাইকে আইনা দেখ কিছু একটা কর। ঈশ্বর কাকা, আপনারা সবাই যান, ঈশ্বর কাকা ভালো বলতে পারবে কোন কবিরাজটা ভালো। জি মুরুল সাহেব, ঠিক আছে, আমি দেখ দিচ্ছি কোন কবিরাজির কাছে গেলে ভালো হবে। ঈশ্বর কাকা, এই সকালবেলা আমার বাড়িতে পা ফেলেছে, কি ব্যাপার ঈশ্বর কাকা? আমার কাছে তো কেউ এমনি এমনি আসে না, কি ঝামেলা হয়েছে বলেন দেখি। ঝামেলা তো একটা ওই আছে, সেই কারণেই আসা। ওই আমার চায়ের দোকান আছে না রঘু, ওই রাতে বাইরে ফেরার সময় আমাদের রাস্তার পাশেই যেই মাজা আছে, ওই মাজার সামনে ভূত দেখতে পাইছে। আবার কয়েকদিন আগে আমাকে মোড়ল সাহেবের নাতিটাও মারা গেল ওইখানেই, ওইটাও নাকি ভূতেই মারছে। ও সবই তো শুনলাম, আমার একটু ওই জায়গাটাই চাইতে হইব। তাহলে চলো আজি, আমাকে গ্রাম বড়ই বিপদে আছে, তুমি একটু জলদি লও তোমার জিনিসপত্র লইয়া, ওইখানে গিয়া আবার মোড়ল সাহেবের সাথে নিতে হইব। হ কাকা, চলেন এখনই রওনা দেই, যাইতেই তো মোড়ল বাবুর বাড়ি, তার সাথে করে লয়ে যাবো। ঠিক কথা কইছ, মোড়ল বাবুরে নিয়ে আই মাঝের সামনে যাবনি। কে রে তুই, এই গ্রামের ক্ষতি করতেছস? এই গ্রামের লোকেরা তোর কি ক্ষতি করছে? আয় সামনে আয় কইতাছি। সত্যি বলছেন? আপনি আমার কথা শুনবেন? আমার সঙ্গে কি হয়েছিল সেটা শুনবেন? আমি বলবো আপনাকে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে বল আমারে, আমি তো শর্ত মানতে রাজি আছি, কিন্তু এই গ্রামের কোনো ক্ষতি করবি না। কহ কি শর্ত? আমি এই গ্রামের কোনো লোককেই মারতে চাইনি, আমার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে,
আমার সামনে যাই আসছে আমি তাকেই মেরে ফেলেছি। তাদেরকে আমি চিনি না। আমি ওই শয়তানগুলোকে না পাওয়া পর্যন্ত যাকে সামনে পাবো তাকেই মেরে ফেলবো। ক আমারে ক সেই শয়তানটা কাটা, আর কি করছিল তোর সাথে? আমি তোর সামনে তার আইনা দিব, কিন্তু আমার কাছে তোর আত্মার মুক্তি নিতে হইব। ওই শয়তানটাকে নিয়ে আসলে আমি ওকে মেরে আমার প্রতিশোধ নিব। আমি আমার অতৃপ্ত আত্মার মুক্তি নেব। এর আগে আমি তোদেরকে কিছুই করতে দেব না। আমি সুকান্তকে চাই, মোড়লের ছেলে সুকান্ত। ঠিক আছে বল, সে আমি তোর সামনে এনে দেব যদি তোর সাথে অন্যায় কিছু হয়ে থাকে। হ্যাঁ, আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। তাহলে শুনুন, আজ থেকে 15 বছর আগে আমি এই গ্রামে আসি মেয়ের বিয়ে খেতে। পাশের গ্রামে আমার পিসির বাড়ি। এই পিয়ালি, চল না আজ আমরা নদীতে গোসল করি। নদীতে গোসল করতে ভালোই লাগবে। সুচিত্রার তো বিয়ে হয়ে যাচ্ছে, শুনছি তোরও নাকি বিয়ের কথা চলছে। এরকম করে আর কখনো কি এক জায়গায় হওয়া যাবে জানি না। ঠিক আছে, চল নদীতেই যাই গোসল করি। সুচিত্রার বিয়ে উপলক্ষে আমাদের ভালোই আনন্দ হচ্ছে। গ্রামে এসে তো আমার খুবই ভালো লাগছে। আমি কিন্তু সাঁতার জানি না, তুই কিন্তু আমার সাথে বেশি বাড়াবাড়ি করবি না। ঠিক আছে চল, তোকে আজকে সাঁতার শিখাবো। বাবা, দুইজন মেয়ে কোথা থেকে আসতেছে রে? ওই লাল শাড়ি পরা মেয়েটা তো খুব সুন্দর। ওই মেয়ে, তোমার নাম কি গো? কোন গ্রাম থেকে? আমাগো গ্রামে কি করতেছ? পিয়ালি, চল এখান থেকে আমরা চলে যাই। আজ আর নদীর ঘাটে যাওয়া ঠিক হবে না। ছেলেটা মনে হয় ভালো না। ও মা, নামটাও তো সুন্দর, পিয়ালি। আমি তো পিয়ালিকেই চাই। সুস্মিতা দেখ, বাঁশের মাচাটা বেশ ভালো, কি সুন্দর হাওয়া বইছে। এই পিয়ালি দেখ, মাচাটা মনে হয় নতুন বানিয়েছে। বাঁশটা এখনো কাঁচা। আরে দাঁড়া, এখানে আমার নাম লিখে রাখবো। আমি তো আবার শহরে চলে যাব, আমার নামটা এখানে থেকেই যাবে। এই পিয়ালি দেখ, গ্রামের মধ্যে ওই ছেলেটাকে দেখছিস? তোকে মনে হয় পছন্দ করেছে। শুনলাম ছেলেটা নাকি মোড়লের ছেলে। তোরা কি যে বলিস, কালই তো সুচিত্রার বিয়ে। ঘরবাড়ি তো সব সাজানো হয়ে গেছে। চল বাইরে থেকে ঘুরে আসি। সেদিন আমার পিসির মেয়ের আর বিয়ে খাওয়া হলো না। আমাকে মিথ্যে কথা বলে ডেকে নিয়ে আসে এখানে। সুকান্ত যে প্রস্তাব দেয় আমি তাতে রাজি হই না। সুকান্ত আমাকে পছন্দ করে, আমাকে ভালো লেগেছে, এরকম অনেক কথা। আমি তার কথায় রাজি হই না। আমি এখান থেকে চলে যেতে লাগলেই সে আমাকে বারবার আটকে দিত। আমি যখন রেগে চলে যেতে লাগি তখন কোথা থেকে যেন তার বন্ধুরা এসে যায় আর সবাই আমাকে ঘিরে ধরে আর বলে, আজ রাতে তোর এই পিয়ালি নাম এখানেই শেষ হয়ে যাবে। আমি কে তুই জানিস? এই এলাকায় এমন কেউ নেই যে আমার কথায় রাজি হয় না। আর তুই আমাকে ইগনোর করছিস। আমিও এই এলাকার মোড়লের ছেলে, আমার উপরে কথা বলার কেউ নেই। এখানে তোকে কেউ বাঁচাতেও আসবে না। তোর আজকে এমন অবস্থা হবে কেউ টেরও পাবে না যে তোর কি হয়েছিল। সবাই মিলে আমার সঙ্গে যা করলো তার বলার মতো নয়। আমি নিজেকে সেদিন রক্ষা করতে পারিনি, আর আমাকে কেউ বাঁচাতেও আসেনি। আমার মৃত্যু কি করে হয়েছিল এ কথা আজও কেউ জানে না। আমাকে মেরে এই মাচার পাশে গাছের সঙ্গে টাঙিয়ে রেখে তারা এখান থেকে চলে যায়। আর এখন আমার অতৃপ্ত আত্মা এখানেই ঘুরে বেড়ায়। আমার বাবা মা, আত্মীয় স্বজন সবাই জানে আমি নিজে নিজে আত্মহত্যা করেছি। আর অনেক কান্নাকাটি করে এই গ্রাম ছেড়ে চলে যায় আমার মা বাবা।
তোর সাথে ভীষণ অন্যায় হয়েছে। মোড়ল সাহেব তো অনেক ভালো মানুষ। মোড়ল সাহেব, আপনি তো সবই শুনলেন। আমি কিচ্ছু বিশ্বাস করতে পারছি না আপনার মতো ভালো মানুষের ছেলে এমন একটি কাজ করতে পারে, তা ভাবতেও আমার লজ্জা লাগছে। আমি আর কি বলবো, আমার তো বলার ভাষাও নেই। এত বছর আগের ঘটনা আমি একটু টেরও পাইনি। আমার ছেলের কারণে আমার আর নাতি মারা গেল, তাও আবার আমার বাড়িতে এসে। আমার মেয়ে জামাই তাদের সন্তানকে হারিয়ে খালি হাতে ফিরে গেল শহরে। আমি যদি আমার ছেলেকে এনে দেই, এই গ্রাম তাহলে রক্ষা হবে। আমি আমার ছেলেকে নিয়ে আসবো। তুই কি পিয়ালি নামে কাউকে চিনিস বা কখনো চিনতিস? পিয়ালি? এ কে বাবা? তুমি পিয়ালির কথা জিজ্ঞাসা করছো কেন? আমি পিয়ালি নামে কাউকে চিনি না। তুমি তো জানোই আমি আমার ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত থাকি। আমি এখনকার কথা বলছি না, আজ থেকে 15 বছর আগের কথা বলছি। মনে করে ঠিকঠাক উত্তর দে। তোর বাবা কি যে বলো না, কতদিনের আগের কথা কি আর মনে থাকে? ঠিক আছে, মনে যখন নেই, কাল তুই আমার সঙ্গে একটা জায়গায় যাবি। ঠিক আছে বাবা। এখানে কেন নিয়ে আসলে বাবা? এটা কে? আমাকে চিনতে পারছিস না কে আমি? দেখ ভালো করে, দেখে বল কে আমি। পিয়ালি, তুমি কি করে এখানে এলে? তুমি তো অনেক আগেই মারা গেছো। তাহলে চিনতে পেরেছিস আমাকে? হ্যাঁ, আমি তো মারা গেছি। আজ তোকেও মেরে ফেলবো আমি। আজ তোকে মেরে ফেললে আমার আত্মা শান্তি পাবে। আজকে আমার প্রতিশোধের দিন। আমি 15 বছর ধরে অপেক্ষা করে আছি এই দিনের। দেখো, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আমি ওই দিন অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। শুধু আমার জীবনের জন্য নয়, আমার স্ত্রী সন্তানের জন্য হলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে ছেড়ে দাও। আমি এরকম আর কোনোদিন কারোর সাথে করবো না, আর কাউকে এরকম কষ্ট দেবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে, তোর বাবার ভালো মন মানসিকতা আর তোর পরিবারের কথা চিন্তা করে আমি তোকে ছেড়ে দিলাম। আজ তোর নিচু মাথা দেখে আমার আত্মার শান্তি পেল। আমি আজ মুক্তি নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যাব।